আমরা দেখছি খোঁজ খবর নিয়ে, যদি কিছু ঠাকুর মহারাজের কৃপায় যদি কিছু অন্তত আপাতত একটা তাদের আশ্বাস দেওয়া আর কি, অবশ্যই তো আমাদের এগিয়ে যাওয়া উচিত। উনি একক এই প্রচেষ্টা, এরকম একটা আশ্রম, এরকম একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আমাদের তো সবার তার পাশে গিয়ে দাঁড়ানো দরকার। নিশ্চয়ই। আমরা একটু সেবা প্রসঙ্গে আবার একটু ফিরি। সেটা হচ্ছে যে আর একটা কথা আজকে খুব মনে পড়ছে, বলতে ইচ্ছে করছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে বগুড়া আশ্রম, এই কথাটাও সবার জানা, তবু তখন বগুড়া আশ্রমের আশেপাশে মুসলমান অধ্যুষিত পুরো জায়গাটায়। আচ্ছা, তো যেমন করোনা, ঠিক এক্স্যাক্টলি ঠাকুর মহারাজের সময় একবার কলেরা হয়েছিল, মহামারী। তো সেই মহামারীতে আমাদের যুব সংঘ যেমন করোনাতে, তখনও আমার এই কথাগুলো মনে পড়ছিল, ঠাকুর মহারাজও নির্দেশ দিয়েছিলেন তোমাদের সাধ্য মতো তোমরা মানুষের সেবা করার চেষ্টা করো। ঠাকুরের একটাই চাওয়া আমাদের কাছে, আর কিছু না। তো সেখানে কিন্তু ওই বগুড়া আশ্রমের যারা সন্ন্যাসীরা ছিলেন তারা কিন্তু লেগে পড়েছিলেন, এবং এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে নিজের যারা আত্মীয় পরিজন যাদের মহামারী হচ্ছে তাদেরকে ফেলে রেখে, মরার জন্য ফেলে রেখে, বলবো পরিষ্কার কথা, মরার জন্য ফেলে রেখে তারা যে যার মতো নিজেদের বাঁচাতে চলে যাচ্ছিলেন। তো এই মতো অবস্থায় বগুড়ার একজন সন্ন্যাসী, তিনি কিন্তু কন্টিনিউ ওই সেবা কাজগুলো করছিলেন, এবং একটি পরিবারে যাকে সকলে ফেলে রেখে চলে গেছেন তাকে সুস্থ করে তিনি বাঁচিয়ে তুলেছিলেন। আমার এই মুহূর্তে এই সন্ন্যাসীর নামটা মনে পড়ছে না, বগুড়া আশ্রমে সেই সন্ন্যাসী করেছিলেন। এবং ঠাকুর যখন পরবর্তীতে বগুড়ায় গেলেন তখন সে ভদ্রলোক এলেন, এসে ঠাকুর মহারাজকে প্রণাম করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন যে ঠাকুর, তোমার এই সন্ন্যাসী যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম না। আমার দ্বিতীয় জন্ম দিত তোমার এই সন্ন্যাসী, তাই আমার এই গায়ের চামড়া দিয়ে যদি আমি ওই সন্ন্যাসীর পায়ের জুতো তৈরি করে দিতে পারতাম তাহলে হয়তো কিছুটা ঋণ মুক্ত হতাম। ঠাকুর সেদিনকে চোখে ওই ব্রহ্মচারীকে মাঝখানে কেটে গেল কি আমার কথাটা? হ্যাঁ, একটু সামান্য কেটে গেছে। হ্যাঁ, আচ্ছা, কেউ যখন কথা বলবেন বাকিরা স্পিকার অফ করে দিন, তাহলে ঠিক হবে। তো তারপরে ঠাকুর সেখানে চোখের জল ফেলে বলেছিলেন, আমি সত্যি কিন্তু যে জগতে এসছি এইটার জন্য, এই কথাটা শোনার জন্য। ওই ব্রহ্মচারীকে আলিঙ্গন করে বলেছিলেন ঠাকুর যে আমি এটাই তো শুনতে চাই তোদের কাছ থেকে। তো মানে এই এই কথাগুলো, এগুলো তো কোনো গল্প কথা নয়, এগুলো ঠাকুরের কথা, ঠাকুরের মানে একদম সত্যি ঘটনাগুলো বললাম আমি। তো এইগুলো আমাদেরকে আজকের দিনে স্মরণ করা নয়, মনন করা নয়, এইগুলোর জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। আজকে সংঘ হোক, যুব সংঘ হোক, নিগমানন্দ মিশন হোক, প্রত্যেককে এই সেবা দিবসের জন্য সচেষ্ট হওয়া খুব প্রয়োজন। সৎ শিক্ষা বিস্তার ঠাকুরের একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যে আজকে নিগমানন্দ মিশন দুটো স্কুল তৈরি করছেন। সেবা কাজের কথা মানে যত বলবো ততই কম হবে, কারণ ঠাকুর চেয়েছেন কি আর আমরা কি করছি। আজকে
আমি জানি না আপনারা পড়েছেন কিনা। আমি এই কথাটা বলবো যে একটু পারলে পড়বেন। আর্যদর্পণে আমরা তো পড়ি না, আমিও পড়ি না। আমি যে খুব বড় বড় কথা বলছি তা নয়। মানে আমি দুটো জিনিস পড়ি, একটা হচ্ছে ঠাকুরের বাণীটুকু পড়ি, আর হচ্ছে সম্পাদকীয়টা পড়ি। আগে লিখতেন আমাদের পূর্বতন মহন্ত মহারাজ, এখন বিমলানন্দ সরস্বতী লিখছেন। এই দুটো আমি অবশ্যই পড়ি। তো শ্রাবণ মাসের আর্যদর্পণে বিমলানন্দ সরস্বতী মহারাজের একটি সম্পাদকীয় আছে। আমি আমাদের ভক্তকুলকে বলবো পড়বেন। ঠাকুর নিগমানন্দের নিত্যলোক, হেডিংটা। সেখানে বিমল মহারাজ খুব সুন্দর লিখেছেন। আর রিসেন্ট কার্তিক মাসের সংখ্যা, তাতে দেখবেন নিগমানন্দের সেবা আদর্শ, দুটো প্রবন্ধ মানে সম্পাদকীয় পড়ে নেবেন। এত সরল প্রাঞ্জল ভাষায় যে এত সুন্দর, মানে আমাদের জন্য, বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য খুব খুব ভালো। মানে বুঝতে অসুবিধা হবে না, বুঝতে অসুবিধা হবে না। ঠাকুর ঠাকুর নিত্যলোকটা কিন্তু এখানে তৈরি করতে চেয়েছিলেন। ঠাকুর অনন্ত ব্রহ্মচারী ঠাকুর মহারাজকে জিজ্ঞেস করছেন, যখন ঠাকুর বসে আছেন, জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে ঠাকুর তুমি ভগবান বলতে কি বোঝো? ঠাকুর উত্তর দিলেন, কি অদ্ভুত কথাটা বলছেন দেখুন। ঠাকুর বলছেন যে আমি আমি তো ভগবানকে বিশ্বাস করে ঘর ছাড়িনি। আমি ভগবানকে বিশ্বাস করে আমি তাকে পাওয়ার জন্য কিন্তু ঘর ছাড়িনি, আমি ছেড়েছিলাম তাকে পাওয়ার জন্য। তো আমার কাছে ভগবানটা কি, আমি 4 সাধনা সিদ্ধি লাভের পর আমার ভগবান সত্যি আমার প্রয়োজন। আমি হয়তো কিছুটা ভুল বলছি, কোট আনকোট এই কথাটা বলছি। ঠাকুর বললেন, জানো তোমরা, আমার ভগবান আমার থেকে একটু ছোট। আমি চাই আমার ভগবান একটু ছোট আমার থেকে। তো বলছে কেন ঠাকুর, কিরকম? তখন বলে যে আসলে আমি ভগবান আমাকে সেবা করুক, আমি সেটা চাই। এই যে তোরা বসে আছিস সামনে, তোরাই তো ভগবান, তোরাই তো আমার সব। তোদের জন্যই তো আমার গৃহত্যাগ, তোদের জন্যই তো আমার ঘুরে ফিরে আসা। আর তোরা যেদিনকে নিজেদেরকে ভগবান বুঝে আহ আমার সেবা করতে পারবি, সেই দিন তোদের গুরুগিরি সার্থক হবে। তো এইটা হলো ঠাকুরের কোট আনকোট কথা। এটা শ্রাবণ মাসের সংখ্যায় আছে ঠাকুরের নিত্যলোকে। তো ঠাকুর নিত্যলোকটা কোথায় তৈরি করতে চেয়েছেন? এখানে, এখানে আমাদের মধ্যে, আমাদেরকে নিয়ে নিত্যলোক তৈরি করতে চেয়েছেন। আর সেটাই ছিল ঠাকুরের ভুল। তাই মা তাকে ছেড়ে চলে গেলেন। যে শক্তি, যার জন্য তার সাধনা, যার জন্য 4 সাধনায় সিদ্ধি লাভ, যার জন্য সবকিছু ঠাকুর মহারাজের, তাকে ছেড়ে দিলেন। তাকে, সে যখন এসে বলল যে তুমি কাদের জন্য কাঁদছো, কাদের জন্য চিন্তা করো, এই জগতে তোমার কেউ নেই, এই জগৎ আমার, আর আমি তোমার, সরি, তুমি আমার, শুধুই আমার। তাই তুমি যেদিনকে এদেরকে ভুলতে পারবে, সেই দিন আমি আবার আসব, নাহলে আমার দর্শন তুমি আর পাবে না। ঠাকুর বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আর আমরা কি করছি? ঠাকুরকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছি।
এই সার্বভৌম ভক্ত সম্মেলনী তো ঠাকুর সেই নিত্য লোক তৈরি করতে চেয়েছেন, সেই আনন্দ জায়গা করতে চেয়েছেন। আমাদের মানিকবাবু বলছিলেন কিছুক্ষণ আগে সার্বভৌম ভক্ত সম্মেলনীর কথা, তারাপীঠের কথা, তারাপীঠের বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছিলেন, অদ্ভুত ভাবে বলছিলেন। মানে এই 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 যে সোনা, এই সোনাগুলো, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু প্রাপ্তি ঘটে বলে আমার মনে হয়। তারাপীঠে সার্বভৌম ভক্ত সম্মেলনী 111তম অধিবেশন বসতে চলেছে আগামী 25 তারিখ 26 তারিখ থেকে। কিন্তু সেই সেই স্থানটা কেন গুরুত্বপূর্ণ? তারাপীঠ কি, তারাপীঠে কি আছে? তারাপীঠ মানে মানে আমাদের কাছে বিশেষত্বটা কি? ঠাকুরের প্রথম সাধন স্থল তারাপীঠ বলছিলেন, সবাই জানেও এটা। কিন্তু আমরা বলুন তো, আমি আমি এই ব্যাপারে না আমি খুব 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 সাপোর্ট করি শিবদয়াল পালকে। কারণ মিথ্যা বলতেন না উনি। শিবদয়াল পালকে যখন ঠাকুর বললেন তুমি আমার সার্বভৌম ভক্ত সম্বন্ধে যাও না কেন, বলো কেন যাব, তুমি তো শিষ্য সম্মেলনী করনি, ভক্ত সম্মেলনী করেছে, আর আমি তোমার ভক্ত হতেই পারিনি, শিষ্য হয়েছি। ওই সেজে ভক্ত হতে যাব না তো আমি ঠাকুর। তো সাজা ভক্ত একটুখানি কমাতে হবে আমাদের। আমি ভক্ত, আমাকে সেজে দেখাতে হবে ওখানে না। তাই ঠাকুরের সঙ্গে সেই আত্মিকতা, ঠাকুর বলেছেন না, ঠাকুর আমাদের শ্রীমুখ দর্শন করতে চান। তো আমরা গিয়ে ঠাকুরের কাছে মঞ্চে বলবো ঠাকুর দেখো আমি এসেছি, আমার প্রণাম নাও। তার জ্বলন্ত প্রমাণ আমরা সব বড় বড় পদাধিকারী, আমরা সব বড় বড় ব্যাপার, আমরা বিশাল ভক্ত, আর এক কোনায় পিছনে থাকে এমনও ভক্ত আছে যারা সত্যিকারের শ্রীমুখটা ঠাকুরকে দেখাতে যায়। এবং সবাই যখন খালি করে মঞ্চে চলে যায় শীতের রাতে, পিছন থেকে গুটি গুটি পায়ে এসে ঠাকুরকে প্রণাম করে বলে ঠাকুর আমি তোমার সম্মেলনীতে এসেছি, তোমার নিত্য লোকে এসেছি। তার সঙ্গে একটা আত্মিক টান হয় ওই সময়, যখন রাতে সবাই ঘুমিয়ে থাকে টেন্টে। আমি অনেক রাত জেগেছি সম্মেলনীতে, আমার অনুভূতির কথা বলছি, আমি একটাও বানিয়ে কথা বলছি না। হাঁসখালি সম্মেলন একটা আমার, আমি আমি এসব কথা বলতে হয় কেন আমি জানি না, এর মানিক বাবুরা সব অনেক অভিজ্ঞ মানুষরা বসে আছেন, তার সামনে এসব কথা বলা আমার ধৃষ্টতা। ব্যাপার হচ্ছে যে আমি নাটক করেছি সেদিনকে আমার শোয়ের পরে, এবং অসম্ভব হাঁসখালিতে একটা ঠান্ডা পড়েছিল। আমি মঞ্চ থেকে নেমে এসে ঠাকুরের প্রসাদ নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছি, তখন রাত্রির প্রায় 12:30 1টা, কেউ নেই, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, কিছু লোক দেখা যাচ্ছে না, মঞ্চ ফাঁকা, সবাই যে যার মতো ঘুমোচ্ছে, কাউন্টার দিয়ে একটি লোক কাজ করছে। তো আমি ওই করতে গিয়ে আমি একজনকে পেলাম, সে মানে সেটা আমি কিভাবে ব্যাখ্যা করব এখানে বলতে পারবো না। আমি পরবর্তীতে হয়তো উপলব্ধি করেছিলাম যে ঠাকুর নয় তো উনি, জানি না। কারণ আমি ওই মঞ্চে যখন ছিলাম, ওই টেম্পারেচারে খালি গায়ে যখন করেছি অভিনয়, ঠাকুরের অভিনয়, তখন আমার সবাইকে এসে বলছে ভাস্কর তোমার ঠিক শীত করছে না? না একদমই ঠিক ঠান্ডা লাগছে না। কিন্তু যখন আমি যখন মঞ্চ থেকে নেমে যখন ওই ঘুরছি, তখন তখন মানে কত কিছু চাপিয়েছি আমি জানি না। কিন্তু আমি যে ভদ্রলোককে দেখলাম, সেই ভদ্রলোক ঠিক ওই রকম একটা ধুতি গায়ে দিয়ে বসে আছেন। তারপরে যেন আমার আগে 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 সমস্ত ক্যাম্পের চারদিকে ঘুরছেন। কি
কে শুনি? আমার এই উপলব্ধিগুলো হয় সম্মেলনীতে গেলে। জলপাইগুড়ি সম্মেলন ১০৮তম সম্মেলন, অনেকেই গেছেন। সেখানে একজন অন্ধ মানুষ, তিনি হাত তুলে ঠাকুরকে বলছেন জয়গুরু ঠাকুর মঞ্চে। আমি তার কাছে যখন গেলাম, জিজ্ঞেস করলাম যে আপনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন? আমি জানি উনি দেখতে পান না ঠিক। তো বললো কে, ভাস্কর দা? হ্যাঁ। হ্যাঁ, গলাটা দেখেই শুনেই চিনেছি। তারপরে বলছেন যে আপনি কি দেখতে পেলেন ঠাকুরকে মঞ্চে? বলেন না, আমি দেখতে পাইনি। ঠাকুর তো আমার চেয়েছেন আমাদের শ্রীমুখ দর্শন করতে, তাই আমি দেখতে পাই না পাই, ঠাকুর তো আমাকে দেখতে পেলেন। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে কথাটা শুনে। আমরা কতজন এই মনোভাব নিয়ে যাই। তাই বলবো, ভক্ত সম্মেলনীতে আসতে হবে ভক্ত সেজে না। এটা আমার মনে হয়। মানিক বাবুর কিছু কথা এবার শুনি সেবা দিবস সম্বন্ধে, আমাদের সত্যজিতের কিছু কথা শুনি, তারপর আমরা মামা শেষের আমি দিকে এই যাই। আমি এই প্রসঙ্গে মানিকাওকে আমার প্রণাম, জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। যেহেতু তুমি এরকম একটা সম্মিলনী সংক্রান্ত একটা অভিজ্ঞতার কথা বলে, আমার কথা শোনা যাচ্ছে? যদি অনুমতি শোনা দাও, যাচ্ছে। আমি আমি একটু আমার একটা খুব ব্যক্তিগত মানে একদম নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যদি একটু সময় দাও, আমার বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিট। আমি তখন অনেক ছোট, 90-এর দশকের মাঝামাঝি, সম্ভবত 95 কিংবা 96-তে একবার শ্রীগুরু মন্দিরে একটি এরকম সম্মিলনী হয়েছিল, আমাদের কাঁথি শ্রীগুরু মন্দিরে, বনমালীপুর। তো আজকের যে শ্রীগুরু মন্দিরের আশেপাশের যে পরিবেশ তখন কিন্তু পুরো অন্যরকম ছিল, মানে অনেকটা ফাঁকা ছিল। কাঁথি বাস স্ট্যান্ড থেকে আমাদের গুরু মন্দির দেখা যেত, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে। এখন একদম তো ঘন বসতি, আশেপাশে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, হোটেল টোটেল হয়ে গেছে। তো সেই সময় একেবারে ফাঁকা ছিল, মানে সেই সম্মিলনীতে। তো তখন আমি সবে মানে একদমই ছোট, আমার মা আমাকে নিয়ে পরিকল্পনা করেছেন আমরা সপরিবারে যাব সম্মিলনীতে। তো তার আগে আমরা তেমন ভাবে হয়তো পারিবারিক সবাই একসঙ্গে সম্মিলনী গেছি হয়তো একদিনের জন্য। তার আগে কৃষ্ণনগর সম্মিলনী, বা তার আগে তারাপীঠ সম্মিলনী হয়েছে, এগড়া সম্মিলনী হয়েছে, সেখানে হয়তো গেছি, গিয়ে একদিন থেকে চলে এসেছি, কিন্তু মানে পরিপূর্ণভাবে সম্মিলনী করা তখনও হয়নি। আমরা প্রথম পরিকল্পনা করছি আমরা কাঁথিতে গিয়ে একদম শুরু থেকে শেষ অবধি সম্মিলনী করব। তো তখন আমার মনে আছে, আমি তখন অনেক ছোট, তখন কিন্তু একদম ঠিক ঠিক করে পুরুষ ক্যাম্পে পুরুষরা থাকতেন, পুরুষ ভক্তরা, এবং মহিলা ক্যাম্পে মহিলা ভক্তরা থাকতেন। একদম এইটা খুব স্ট্রিক্টলি তখন মানা হতো সেই সময়। তো এরকম শোনা গেছে যে এরকম আলাদা থাকতে হবে। তো আমার মারও তখন, আমার মা বাবারও অনেকটা বয়স কম, তো আমার মার কাছে কোনো একটা ভাবে কানে এসছে যে কাঁথি শ্রীগুরু মন্দিরে যেখানে সম্মিলনী ক্ষেত্র, সেখানে খুব সাপের উপদ্রব, খুব মানে সেই সময় খোলা মাঠের মধ্যে থাকতে হয়, কারণ তার আগে আমরা তেমন থাকিনি কোনোদিন ক্যাম্পে, তো এরকম খোলা মাঠের মধ্যে থাকতে হয়। তো অত্যন্ত সাপের উপদ্রব। তো আমার মা, পুরো পরিবার সবাই যাচ্ছে, কিন্তু আমার মা, মানে আমার মার মুখ থেকে এটা শোনা, আমার মার খুব টেনশন হচ্ছে। তার কোলের যে নাড়ুগোপালটি অর্থাৎ আমি, তো আমাকে আমার বাবার সঙ্গে থাকতে হবে, এবং মা আমার দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার দিদি আর মা একসঙ্গে থাকবে, আমি আমার বাবার সঙ্গে থাকবো। তো আমার মার টেনশন হচ্ছে যে আমার এই মানে কোলের এই মানে নাড়ুগোপালকে ছেড়ে থাকতে হবে, এবং এই শুনছি সম্মিলনীতে গেলে সেই মাঠে খুব সাপের উপদ্রব, ওর বাবা তো অতটা খেয়াল রাখতে পারবে না, কি করে কি হবে, মানে কখন কোথায় চলে যাবে ছেলে, কোন বিপদে পড়বে, এরকম একটা আমার মার খুব টেনশন হচ্ছে। মানে সম্মিলনী আমরা যে যাব 25 বা 26 তারিখ, তার 2-3 দিন আগে মা এরকম খুব টেনশনে ভুগছেন যে ঠাকুরের তো যাব বলে পরিকল্পনা করেছি, কিন্তু যদি এরকম কোনো বিপদ ঘটে যায়, বা
ছেলে যদি হারিয়ে যায়, বা কারণ আহ, আমার বাবা হয়তো অতটা মানে সাংসারিক বিষয়ে ছেলেকে সামলানোর ব্যাপারটা মা একটু টেনশনে ভুগছেন কতটা পারবে, কারণ পুরো আলাদা থাকতে হবে, আলাদা বেডিং, আলাদা সবকিছু। তো যেদিন আমরা রওনা হব তার ঠিক আগের দিন রাত্রিবেলা সুষুপ্তিতে অথবা নিদ্রায় কিংবা জানি না, মা একটি দৃশ্য দেখছেন, সেটি স্বপ্নে কিংবা সুষুপ্তিতে ঠিক মা বলতে পারছে না। একটি দৃশ্য মা দেখছে, যে দেখছে সেই সম্মিলনী ক্ষেত্রে কোনো একটি ক্যাম্পে সাড়ে সাড়ে সবাই শুয়ে আছে সেই খড়ের বিছানায়, সবাই নিদ্রামগ্ন, একদম চাদর মুড়ি দিয়ে শীতের রাতে, ভর্তি ক্যাম্প। তো আমাদের যে ক্যাম্পগুলি হয় সেখানে দুটি বিছানার মাঝে একটু সরু এক ফালি জায়গা থাকে যেখান থেকে হাঁটা চলা করা হয়, কোনো একটি আল বা কোনো একটা সামান্য একটা 1 ফুটের জায়গা থাকে যেখান থেকে সবাই হাঁটা চলা করেন। আমার মা দেখছেন, সেই মাও শুয়ে আছে, মা দেখছেন একজন দীর্ঘদেহী পুরুষ, তিনি একটি সেই আমাদের হালিশহর সমাধি পীঠে ঠাকুরকে যেভাবে সেই শাল পরানো হয় সেরকম একটি শাল জড়িয়ে, একটি কোড়া ধুতি পরা, তিনি সেই ওই মাঝের ওই পথ দিয়ে প্রত্যেকটা রো দিয়ে তিনি হাঁটছেন, একবার যাচ্ছেন একবার ফিরছেন, এবং কারুর পা হয়তো বেরিয়ে আছে চাদর থেকে, সেই পাটা চাদরটা টেনে দিচ্ছেন, কারুর হাতটা হয়তো মশারি থেকে বেরিয়ে গেছে সেটাকে তিনি সরিয়ে দিচ্ছেন, এবং প্রত্যেকটি তার যে সন্তানেরা শুয়ে আছে একদম সেই আজানুলম্বিত বাহু এবং সেই মাথায় জটা, একদম মা দেখতে পাচ্ছেন পিছন থেকে তিনি এগিয়ে চলেছেন, এবং প্রত্যেকটি শুয়ে থাকা সন্তান কিভাবে শুয়ে আছে, কারুর কি পা বেরিয়ে গেছে কিনা চাদর থেকে, তিনি প্রত্যেককে একদম একজন একজন করে সেই চাদরটা টেনে দিচ্ছেন কিংবা সেই হাতটাকে সরিয়ে দিচ্ছেন। এইটা দেখে আমার মা সেই মাঝরাতে উঠে পড়েছেন, উঠে পড়ে মা আমার বাবাকে ডেকেছেন, এবং সে প্রায় মানে কাঁদো কাঁদো হয়ে মা বলছেন যে আমার সন্তানের জন্য আমি চিন্তা করছিলাম যে আমার সন্তান সেই সে নিত্যলোকে গিয়ে তাকে সাপে কামড়াবে কি হবে, আমি চিন্তা করার কে। আমার মার মধ্যে তখন সেই চেতনাটা এসছে, এবং আমার মা, তারপরে তো আমরা সপরিবারে সেই সম্মিলনীতে গেলাম, এবং এখনো আমার মা সেই গল্পটা বলে যে আমি দেখেছিলাম ঠাকুর মহারাজ স্বয়ং প্রত্যেকটি সন্তান, কারণ সম্মেলন তো তিনি ডাকেন, তার দায়িত্ব একদম বাড়ির সেই তালা দিয়ে রওনা হওয়া থেকে শুরু করে বাড়িতে ফিরে এসে তালা খোলা অবধি পুরোটা কিন্তু তিনি দায়িত্ব নেন, এবং সম্মিলনী ক্ষেত্রে প্রত্যেকটি সন্তান কখন পৌঁছালো, কখন তার চাঁদ মুখ দেখালো, কখন খেলো, কখন ঘুমালো, তিনি কিন্তু এক একজনের উপর নজর রাখেন। এইটা কিন্তু আমার মার ভিতরে সেই দিন চেতনা জাগ্রত হয়েছিল, আমরা এখনো সেই গল্প শুনি, আজ থেকে প্রায় মানে 25-30 বছর আগের ঘটনা, এখনো আমরা শুনি সেই গল্প। জয়গুরু। আমার খুব এই সম্মিলনী কথায় আমার সংযোজন করতে ইচ্ছা হলো আর কি। জয়গুরু। মানে এখন একটা কি হয়েছে, এত রাত্রি হয়ে গেছে, আমাদের হয়তো পর্বটা শেষও করতে হয়, কিন্তু এমন একটা আলোচনা চলছে না, মানে এইটা ছেড়ে উঠে যেতেও ইচ্ছে করছে না। মানিক দা কি বলছেন? এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা তো সম্মেলনী ও মানে অনুভূতি যে ঠাকুর তার মানে সবকিছু দেখেন, সবকিছু করেন। এই প্রসঙ্গে যেহেতু ভাস্করদা আজকে আছে, মানে একজন সাক্ষী আছে, তো আরেকটি ঘটনা যেটি উপলব্ধি করেছি কয়েকদিন আগে, আমরা 1 মাস হলো, মানে কিছুদিন আগে, সেটি আজকে সকলের কাছে বলেই ফেলি। সেটা হচ্ছে এই যেটা সত্যজিৎ বললো এতক্ষণ, যে অনুভব করা যে তিনি আছেন, তিনি তো মাঝে মাঝে আমাদের মনে হয় না যে ঠাকুর বোধহয় অনেকদিন চলে গেছেন আর বোধহয় নেই, আমরা শুধু এমনি ফটো পুজো করছি, কিন্তু যদি না থাকতেন তাহলে এই 111তম সম্মেলনী হতো না, তাহলে হয়তো 95-90 গিয়ে শেষ হয়ে যেত, কিন্তু এখনো তিনি আছেন কিনা। আমরা প্রতি বছর সম্মেলনীতে প্রচার করব বলে আপনারা জানেন যে একটি করে অনেক কষ্টে মানে দয়া দাক্ষিণ্য নিয়ে সকলের একটি সিরিয়াল আমরা প্রত্যেক বছর ভাস্করদার পুরোপুরি প্রচেষ্টায় আমরা চেষ্টা করি আনার জন্য, একটি ছোট্ট 30 মিনিটের একটি সিরিয়াল ঠাকুরের জীবনীর ওপর নির্ধারিত। এবং আপনারা সকলে জানেন যে ঠাকুর মহারাজ অত্যন্ত ভালোবাসতেন নাটক, যাত্রা পালা এইসব পছন্দ করতেন, গান। প্রতিদিন কোকিলামুখী তিনি সন্ধ্যেবেলায়
তার পার্শ্বদের নিয়ে নাচ গান অভিনয়ে ব্যস্ত হতেন, প্রতিদিন অভিনয় করতেন। এটা আমরা সবাই জানি যে ঠাকুর মহারাজ খুব ভালোবাসতেন এসব। তো ভাস্করদা আমার সঙ্গে লাস্টে বলবেন, হয়তো আমি পুরো ব্যাপারটা বলে নিই। তো সেটা হচ্ছে কি যে আমরা যে এই যে লাস্ট যে আমাদের তৃতীয় নিগমানন্দ সদ্গুরু ঠাকুর নিগমানন্দের যে তৃতীয় পর্ব, সেটি যখন রাজবাড়িতে এটি ভাঙা পুরনো জমিদার বাড়িতে আমরা শুটিং করলাম সকালবেলায়। ভাস্করদার নিয়ম হচ্ছে যে যখনই আমরা শুটিং শুরু করি ঠাকুরকে ফুল এবং এই প্রসাদ মিষ্টি এবং মালা দিয়ে পুজো করে আমরা শুরু করি। তো আমরা শুটিং শুরু করেছিলাম সকালবেলায়, এবং সময়ের অভাব, অর্থের অভাব, এই কারণে আমরা একদিনের মধ্যে সমস্তটা শুট করি। খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয়, সেরকম ভালো কোয়ালিটি হয় না আমাদের, তবুও আমরা চেষ্টা করি, উপায় নেই, সময়ের অভাব। তো অদ্ভুত একটি ঘটনা ঘটেছে এবারে। সেটি হচ্ছে যে আমরা সকাল থেকে যে ঠাকুরের ফটোটা বসানোই আছে, রজনীগন্ধার মালা ঠাকুরকে পরানোই আছে, আমরা ওইখানেই শুটিং করছি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করতে করতে যখন রাত্রি হয়ে গেছে প্রায় 7:30 8টা বাজে, তখন আমাদের আপনারা আরো দেখতে আরো আরো পরে বোধহয় 8:30 9টা এরকম হবে, হ্যাঁ শেষ লাস্ট দিয়ে এটা লাস্ট ছিল। তো সেখানে কি ছিল না, ঠাকুর মহারাজের গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, সেটা যোগমায়া দেবী দেখছেন এবং তার মধ্যে একটা পরিবর্তন আসছে। তো আমি মানে মানে কৃতজ্ঞ, কি বলবো, আমি ধন্য। সেটা হচ্ছে আমাদের ইউনিটে যারা ছিলেন প্রায় প্রায় 15-20 জন ছিলেন, তাই তো ভাস্করদা? মানে ক্যামেরাম্যান, মেকআপের দাদা নীলুদা, আরো ভাস্করদার স্ত্রী, ছেলে মেয়ে বা ও নাটকের কয়েকজন লোক, প্রায় আমাদের ডিরেক্টর, সকলে মিলে প্রায় 15 থেকে 20 জন মানুষ ছিলাম আমরা। যখন ওই দৃশ্যটা শুট হচ্ছে যে ঠাকুরের গা থেকে জ্যোতি বেরোচ্ছে এবং যোগমায়া হঠাৎ পেরোতে পেরোতে, মানে হেমলতা দেবী বা যোগমায়া যায় বলুন, তখন হেমলতা দেবী পেরোতে গিয়ে ঠাকুরকে ওইভাবে দেখছেন, হঠাৎ করে মানে আমার বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে, সারাটা ঘর রজনীগন্ধার গন্ধে ভরে গেল। হট করে নীলদা ছুটে এলেন, বললেন একটা গন্ধ। আমি বলছি হ্যাঁ, কোথা থেকে গন্ধটা আসছে? আর আমি দাঁড়িয়ে আছি তখন ফটোটার কাছে, কিন্তু এই যে সকাল থেকে আছি, ওই মালাটা সেই সকালে দেওয়া হয়েছে, কিন্তু যে মুহূর্তে, মানে বলতে পারছি না কথাগুলো, যে মুহূর্তে ওই দৃশ্যটা শুট হচ্ছে, মানে তিনি হয়তো হাজার কাজের মাঝে, হাজার শিষ্য, হাজার লক্ষ শিষ্যকে তার সারাদিনের কাজ সামলে তিনি আমাদের এই ছোট্ট কাজটিকে দেখতে এসেছেন। বলতে গিয়ে আমি নিজেকে ইয়ে করতে পারছি না। তো সারাটা ঘর সেই অনুভূতি, সেই যে গন্ধ, সেই কতক্ষণ যে সেই গন্ধটা থাকলো, সবাই আলোচনা করলাম, সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে গেলাম। মানে ওই নীলুদা বলে একজন ছিলেন আমাদের, যিনি মেকআপ ম্যান, উনি অনেক বয়স্ক, বড় বড় আর্টিস্টের সাথে শুট করেছেন। উনি বললেন এরকম আমি কখনো দেখিনি, এরকম আমি কখনো, মানে এরকম আমি দেখিনি কখনো, এরকম এতগুলো মানুষ হঠাৎ করে রজনীগন্ধার ঘরে, আর চেয়ারটা ছিল, মানে পাশেই চেয়ারটা ছিল, মনে হলো তিনি এসে যেন দেখছেন। তো কিছু কিছু অনুভূতি, যেটা সত্যজিৎ বললো, এটার জন্য আজকে বলে ফেললাম, ঘটনাটা ভেবেছিলাম বলবো না, কিন্তু আমি বলতে ইচ্ছে একদমই তাই। করছিল, মানে বলে ফেললাম। এটা এটা আজকে অসাধারণ। মৌসুমী বলে ফেললো, তাই এটা মানে অন স্ক্রিন বলে ফেললো, মানে এটা রেকর্ডেড হলো। মানে এটা ওর সৌভাগ্য তো বটে, এবং গন্ধটা ওই পেয়েছিল ফার্স্ট, ওই যখন ঠাকুরের জ্যোতিটা বেরোচ্ছে, সত্যিকার ওই দৃশ্যটা টেকিং হচ্ছে, ওরাও সবাই ক্যামেরাম্যান, আমরা সবাই প্রত্যেকেই যেন মানে অদ্ভুত ভাবে, ওই যে বললাম যে ঠাকুর হয়তো, আমরা ওই যে বললাম না, আমরা কিছু ভক্ত, সাজা ভক্ত আছি, তারা মনে করে হয়তো নিগমবর্তাটা হচ্ছে ওই এটা ঠিক আছে ভাস্করদার চ্যানেল, মৌসুমীদির চ্যানেল, সত্যজিতের চ্যানেল। তা নয়, অ্যাকচুয়ালি নিগমবর্তার উদ্দেশ্য ছিল ঠাকুরের প্রচার প্রসার। তাই ঠাকুর কিন্তু এই বললাম তো, একটা ছোট জায়গাটাকেও গুরুত্ব দেন, যেটা আমরা দিই না। এই জায়গাটায় যে মৌসুমী খুব একটা দামি কথা, এই কথাটা আগে বলেনি, অনস্ক্রিন বললো, যে ঠাকুর এত কিছু সামলেও, এত কিছু করেও, ঠাকুরের এত লক্ষ কাজ, তার মধ্যেও এসে একবার তো কি দিল, যে হ্যাঁ এরা এরা কি সিরিয়াল করছে রে, দেখি একবার। এই সেই সূত্রেই আমার আমি বলছি, সম্মিলনীর এত বড় মহাযজ্ঞের মধ্যেও কিন্তু ঠাকুর মহারাজ প্রত্যেকটা সন্তানের উপর নজর রাখেন। একদম একদম। এবং আজকে শুধু এইটা আমার হয়েছে, মানিকদা, এই এই আমার মানে এটা ভাব বিনিময়ের মতনই হচ্ছে, সবাই শুনছে কিনা জানি না, যাই হোক, হচ্ছে যে মানে নাটক, আমি মঞ্চে অভিনয় করতে গিয়ে 2বার হয়েছে আমার, আর সিরিয়াল করতে গিয়ে 1বার হয়েছে, আর এইবারে হলো, এই যেটা রিসেন্ট বললো 4বার। উপলব্ধি করেছি যে ঠাকুর মহারাজ উপস্থিত থাকেন,
আমি সেবার হাওড়া জেলা সম্মেলনীতে ঠাকুরের অলৌকিক কাহিনীর নাটকটা হচ্ছে, আমি গিয়েছি। তো শেষ শেষ দৃশ্যে কি হয়, ওই সবাই ঠাকুরের জয়ধ্বনি করে, একটা মালা পরায় আমাকে, যে আমি উঠে চোখটা বন্ধ করে আগেই চোখ পেছনে ঘুরে, অধিবাসের দিন হয় আমার নাটকটা, ঠাকুর মহারাজকে প্রণাম করি, তারপরে দর্শকদের প্রণাম করি। বিশ্বাস করুন দাদা, আমি আপনাদের ভক্তদেরকেও বলছি, আমি সেদিনকে মানে হয়েছে ওই জয়গুরু মহানামটা হচ্ছে, মঞ্চে সবাই উঠে নাচানাচি করছে, শেষ দৃশ্যে সবাই মানে আমাকে প্রণাম করার জন্য আসছে। আমি ওই ব্যাপারে খুব ভয় পাই, আমি সেটা মঞ্চে কাউকে উঠতে দিই না, তোমরা থাকো। আমি ঘুরে, বিশ্বাস করুন, আমি ঘুরে সেদিনকে অধিবাসে ঠাকুরের ওই যেটা মঠে ওই তামাক খাচ্ছেন ওই 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 বিগ্রহটা বসানো ছিল। পেটটা এরকম, ভুঁড়িটা বেরিয়ে আছে, আর পাটা দুটো সামনে এরকম এরকম করা আছে। তো হ্যাঁ হ্যাঁ, ওই আমি ঘুরেই দেখছি ঠাকুর যেন নলেরটাকে নাবিয়ে খুব হাসছেন আর কি, মিটিমিটি হাসছেন, যেন ভুঁড়িটা তার দুলছে। আর বলছেন, মানে যেন বলছে, মানে কয়েক সেকেন্ডের কথা দাদা, বলছে খুব নিগমানন্দ সেজেছ, হ্যাঁ। মানে আমার এই মানে আমি না মানে পুরো ব্ল্যাক আউট হয়ে ঠাকুরকে প্রণাম করে ওখানে শুয়েই থাকলাম। আমাকে অপুদা, ওনার অপু পাল, ও গিয়ে আমাকে দৌড়ে তুললো, ভাস্করদা কি হলো। আমি তখন কিছু বললাম না, না চলো চলো, আমি তখনও কিছু বলিনি, পরে আমি বলেছিলাম ওদেরকে। এই একটা ঘটনা গেছে আমার নাটক করতে গিয়ে। আর একটা হচ্ছে আমার রাজহাটিতে আমাদের ঠাকুরের সিরিয়ালের একটা শুটিং, রাত্রির তখন 11টা 11:30 বাজে। একটি দৃশ্য দেখবেন, ইউটিউবে আছে ওইটা, ওর সদ্গুরু কোন পর্বটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, দেখবেন নীল রঙের একটা একটা দরজার একটা ফ্রেম আছে, সেখানে ঠাকুর এসে দাঁড়াচ্ছে, ওই দিয়ে ওইটা পোস্টারটা করা আছে। ওই দৃশ্যটা যখন টেকিং হয়, তখন নিচে থেকে ক্যামেরাটা ধরেছে চপলদার বাড়িতে হয়েছিল। আমাকে ওপর থেকে বলা হয়েছে তুমি ঢুকবে, ঢুকে আকাশে সত্যিকার সেদিন চাঁদ উঠেছে, চাঁদের দিকে তাকাবো আর চোখটা বন্ধ করবো, এইটুকু শট হবে। ওই শটটা যখন দিয়েছি আমি নিজে জানি না আমি কি শট দিয়েছি, কিচ্ছু জানি না। এবং তারপরে যখন সুনাথ ক্যামেরাটা নিয়ে উপরে এলো, তখন বললো, আমার ভাস্কর যা সকাল থেকে শুট করেছি সব উড়ে গেছে, কিছু নেই ক্যামেরাতে। মানে আমি জাস্ট মানে পাগল, কি করব। তখন রাত্রির 11টা বাজে, সাথে সাথে একজনকে ফোন করে আরেকটা অল্টারনেট ক্যামেরা নিয়ে আসার ব্যবস্থা হলো। আমরা তো সবাই হতাশ হয়ে পড়েছি, আবার পরের দিনে শুটিং নেওয়া। ওই যে বললো মৌসুমী, আমাদের চেষ্টা হয় একদিনের মধ্যে মারপিট করে সারা রাত জেগে কাজ তুলে নিতে হবে, কারণ পয়সা নেই আমাদের, কারণ একদিন বাড়ালেই ক্যামেরাম্যানকে আমাকে টাকা দিতে হবে, বেকআপ ম্যানকে টাকা দিতে হবে। এই করতে গিয়ে হঠাৎ করে তখন ক্যামেরাও এলো, তখন প্রায় 12:30 1টা সুনাথ খেয়েছে, খাওয়ার পরে কি ক্যামেরাটা এদিক ওদিক করতে গিয়ে দেখছে আবার রিট্রিভ, সব চলে এসছে। এবং ওই জায়গাটা, ওই দৃশ্যটা আমি এখনো চালি দেখি, নিজেই দেখি নিজেরটা। ওই দৃশ্যটা সুনাথ বললো আমি এক ভেবে করেছি, ওটা হয়েছে আর এক। কে করলো দাদা? মানে এই উপলব্ধি গুলো না বুঝলে, মানে আমি 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 জানি না। যাই হোক, অনেক রাত্রি হচ্ছে, মানে রাত হয়ে যাচ্ছে, শেষ করি। একাত্ম না হলে না এই উপলব্ধিগুলো হয় না। মানে একদমই তাই। বলছি মেকানাইজড নয়, মানে মেকানাইজড হলে চলবে না, একদম হ্যাঁ, একাত্ম, সেই মানে জন্য একদম সব সময়। সেজন্য এটা আপনি যেটা বললেন যে বিরোধের ঐকান্তিক পরিহার করে সকলে ভালোবাসা নিয়ে সরল মনে সবার ওইটাই সাথে কথা। মিশুন। দেখুন মানে এটা কিন্তু অন্যই সবথেকে দারুণ আনন্দ, কথা অন্য বলেছেন আপনি। আজকে সম্মেলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যে শব্দবিধানে আছে, যেটা যে আপনি সব থেকে বড় কথা লাস্টে বলেছেন, বিরোধের ঐকান্তিক পরিহার। ঐকান্তিক পরিহার। এটা আমাদের খুব বিরোধের একান্ত পরিহার, প্রাণের ঐকান্তিক মিলন। ও, আসলে প্রাণের কথা বলতে ঐকান্তিক, গেলে কি, বিরোধের একান্ত। আজকের যে সারা জায়গায় লোকের মধ্যে লোকের হানাহানি, মানে কারোর মধ্যে কারো এত অস্থিরতা, তারপরে আর একটা হলে পেশেন্স, যেটা কোনোভাবে নেই, কেউ টলারেন্স নেই। এ মানে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় আমার যে, এবং এই রইল একটা আবেদনও রইল, যদি কোনোদিন একটা এরকম করা যায়। আজকের দিনে ঠাকুর নিগমানন্দের যে শিক্ষার যে কত প্রাসঙ্গিক,
সেটা সত্যি মানে মানতেই হয়, ভীষণভাবে মানতে হয়। একদিন আমরা আলোচনা করি। আজ হ্যাঁ আজ হ্যাঁ সত্যি কথা দিয়ে কাউকে দিয়ে বলে ভালো লাগে, এটা কখন হবে যদি না তাকে অন্তর দিয়ে, অন্তর দিয়ে কি হয়, যখন না নিজে বুঝতে পারবো যে আমার মধ্যে যে আছে তোমার মধ্যেও সে আছে, সেই ভাবটা যতক্ষণ না আসতে পারবো ততক্ষণ তো ও তো এরকম আছে, তাহলে একটা খুঁত অন্বেষণ করতেই থাকবো। কিন্তু যখনই দেখবো ঠিক। আমি কার খুঁত করছি না, আরে ও তো আমি, হ্যাঁ আমারই মতন, তোর মধ্যেও তো ঠাকুর আছে না, এই জিনিসটা যখন থেকে না মাথার মধ্যে বসে যাবে, তখন বলবো ঠিক আছে কুত্তা, আরে ছাড়ো, আগে বলো, আগে বলো, আগে বলো, এহ বাহ্য, আগে বলো, এহ বাহ্য, এহ বাহ্য, সেই জয়গুরু। বৈষ্ণব কথা। আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এবার এই ইনফরমেশনটা মৌসুমী দিয়েছে কিনা আমি জানি না। এই বছর আমাদের নতুন একটি পর্ব আসছে সম্মেলনীর বলেছি। মঞ্চে, তো সেটা তৃতীয় পর্ব, সদ্গুরু এবং নিগম বার্তা এবার প্রথমবার মঞ্চে আসছে। এই নিগম বার্তা, আচ্ছা আচ্ছা, নিগম এই বার্তা এই ব্যাপারে একটা কথা বলি। আজকে একটা কাকতালীয় ব্যাপার ঘটে গেছে, আমি সেটা অন্য কেউ বোঝেনি, আমি বুঝলাম। কারণ তোমার যে নাটকটা এবার হবে, মঞ্চস্থ হবে মায়ের কৃপা, সেটার যা বিষয়বস্তু আজকে মানিকদা সেটা পুরো সন্ধ্যে থেকে এটাই বলেছেন। কি করে এটা কাকতালীয় হলো, আমি যেহেতু দুটোই জানি, এটা একটা কাকতালীয়, মানে ওই সেই 7 বছরের মা ঠাকুরের মাকে দর্শন, পরবর্তীকালে তারাপীঠে এসে মাকে দর্শন, আমাদের ভৈরবী, সরি ইয়ে কি বলে, পরবর্তীকালে গৌরীমার কাছে প্রেম শিক্ষা, অন্নপূর্ণা মা, তারপরে অন্নপূর্ণা মা, এই সবগুলোই উনি আজকে কভার করেছেন। এবং আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম যে ওই মায়ের কৃপা যে নাটক মঞ্চস্থ হচ্ছে আমাদের এবার, তার বিষয়বস্তুটা আজকে মানিকদা কাকতালীয় ভাবে বলে দিয়েছেন। এ ঠাকুরের ইচ্ছা, জয় গুরু। ওই জন্য এইটা হচ্ছে আমাদের একদম। পোস্টার, আর আমি একটা, এইটা হচ্ছে আমাদের পোস্টার। বাহ, খুব সুন্দর। জয়। বেশ, জয়গুরু। আজকে মানিকদাকে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা, আমাদের নিগম বার্তার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে জয়গুরু। শেষ আমার করছি। খুব ভালো লাগলো নিগম বার্তার সঙ্গে এরকম ভাবে যুক্ত হয়েছে। আমার নিজের এবং কোনো ক্ষমতা নেই কিছু লেখার, যখন যা ঠাকুর লিখিয়ে দেন যেটুক হয় আমি সেটুকু মানে যন্ত্রবৎ নিতে চালিয়ে নেন, ব্যাস, আমার কিছুই না, খালি ভালো লাগে তার। ঠাকুরের কাছে প্রার্থনা করে রাখলাম যদি আমাকে এরকম ভাবে একদিন মানিকদার সঙ্গে সঞ্চালনা করার সুযোগ দেয় কোনোদিন। আমি পারি না একদমই করতে, চেষ্টা করবো। অনেক, আমি সাধারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ বাবু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। নিগম বার্তার পক্ষ থেকে সকলকে আমাদের আজকের মতো শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি এখানে ঠাকুরের কে 2 লাইন গানের মাধ্যমে। মহামহেশ্বর জগদীশ্বর, মহামহেশ্বর জগদীশ্বর, জয় মায়াধীশ হে, জয় তারানাথ হে, জয় তারানাথ হে, জয় তারানাথ হে। তুমি ব্রহ্মানন্দ নিগমানন্দ, তুমি ব্রহ্মানন্দ নিগমানন্দ, তুমি নলিনী কান্ত হে, জয় সতীনাথ হে। বাবা নিগমেশ্বর হে, বাবা নিগমেশ্বর হে, জয় ভোলানাথ হে, জয় তারানাথ হে, বাবা নিগমেশ্বর হে, জয় তারানাথ হে। জয় গুরু। জ্ঞানানন্দ মহারাজের লেখা
এই কটি লাইন বলে আজকের মতো নিগম বার্তা এখানেই জয় গুরু। জয় গুরু।